একজনও মুসলিম স্কলার এই কমিটির ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি এবং আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যিনি কমিটি প্রধান বোধ করেননি। এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা এবং আমরা মনে করি যে এই কমিশন কাদের জন্য আসলে সুপারিশ তৈরি করেছে। যদি নারীদের জন্যই হয়ে থাকে এই সুপারিশ, তাহলে এই সুপারিশে এই দেশের জনগোষ্ঠী 90% মুসলিম দেশের জনগোষ্ঠীর জন্য যদি এই কমিশনের সুপারিশ তৈরি হয়ে থাকে, তাহলে তাদের কোনো স্কলারকে কেন এর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়নি বা কেন প্রয়োজন মনে করেনি। তারা বলেছে যারা ধর্ম মানে না তাদের জন্য এরকম একটি সেকুলার আইন তারা তৈরি করতে চায়। অথচ আমরা এখানে উল্লেখ করতে চাই যে রক্তক্ষয়ী 24 জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং যাদেরকে উসিলা করে এই নারী কমিশন তৈরি হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানে হিজাবধারী, পর্দাধারী, নেকাবধারী অসংখ্য মুসলিম নারী অংশগ্রহণ করেছিল। সুতরাং তাদেরকে বাদ দিয়ে অথবা তাদের কথা আমলে না নিয়ে তারা কিভাবে বলতে পারে যে এটার প্রয়োজন তারা মনে করেন, এটি অত্যন্ত আপত্তিকর। আমি মনে করি যে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয় যে কথাটি বলেছে যে 24 জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে সারা নারী কমিশনের এই সুপারিশের মধ্যে কোথাও তারা এই কথাটি উল্লেখ করেনি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের কথা কোথাও এখানে উল্লেখ করা হয়নি। এটিও একটি আপত্তিকর বিষয় যেটা আমরা আসলে গ্রহণ করতে পারিনি। এবং নারী বীরাঙ্গনাদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে পাঠ্যপুস্তকের ভিতরে। আমরা মনে করি যে সেটি করা হোক, কিন্তু তার পাশাপাশি অবশ্যই 24 এই গণ অভ্যুত্থানে এই রক্তপিচ্ছিল পথে যারা জীবন দিয়েছে, যে সমস্ত নারীরা আহত হয়েছে, তাদেরকে অবশ্যই এই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতে হবে। সম্মানিত সুধীজন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে আমরা দেখেছি প্রায় প্রত্যেক অধ্যায়ের আগেই একটি স্লোগান রয়েছে। 4র্থ অধ্যায়ে এরা লিখেছে, এখানে একটি স্লোগান রয়েছে, পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। সম্মানিত সুধীজন, ক্ষমতা কি শুধু পুরুষের? ক্ষমতা উভয়ের একটি বিষয় এবং একটি নৈবেক্তিক বিষয়। এবং এখানে আমরা উল্লেখ করতে চাই, একটি পরিবারে, একটি সমাজে, একটি রাষ্ট্রে নারী পুরুষের উভয়ের অধিকার, উভয়ের মর্যাদা নিয়েই একটি সমাজ সংসার তৈরি হয়ে থাকে। অথচ তারা পুরুষকে প্রতিপক্ষ বানিয়েছে, যেন পুরুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। কোনো কিছু যখন কেউ ভাঙতে যায় বা কোনো কিছু কেউ প্রতিরোধ করতে চায়, অবশ্যই সেখানে আমি যদি পুরুষকে ভাঙতে যাই, সেখান থেকে তো একটা প্রতিরোধ আসবে, অহিংস অবস্থায় নিয়ে যাবে এবং অসহনশীল অবস্থায় নিয়ে যাবে। সুতরাং আমরা বলতে চাই এই স্লোগানের বিপক্ষে যে আমরা নারীর ন্যায্যতা চাই, আমরা নারীর প্রাপ্য অধিকার চাই। আমরা কখনোই পুরুষকে ভেঙে অধিকার নিতে চাই না, বরং আমরা মনে করি একজন আরেকজনের পরিপূরক এবং একজন আরেকজনকে পাশাপাশি রেখে সমান তালে আমরা এই অধিকার ও ন্যায্যতা পেতে পারি। এই একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার জন্য একটি শান্তিপূর্ণ সহ অবস্থান খুবই জরুরি এবং এই ধরনের স্লোগান আসলে নারীদেরকে অসহনীয় করে তুলতে উস্কানিমূলক একটি বক্তব্য বলে আমরা মনে করি। এরকম অনেকগুলি অধ্যায়ই তারা এই ধরনের স্লোগান উল্লেখ করেছে। যেমন এরপরে বলেছে, নারী নির্যাতন রুখবো সবে, হাত আছে হাতিয়ার কেন? হাতিয়ার হবে সেই প্রচলিত কথার বলতে, হাত থাকতে মুখে কেন, এরকম একটি কথা। আমরা হাতকে হাতিয়ার বানাবো কেন? আমরা জানি যে এই নারী নির্যাতন রুখবার জন্য অবশ্যই শক্তিশালী আইন দরকার এবং আইনের প্রয়োগ দরকার। যদি শক্তিশালী আইন হয় এবং আইনের প্রয়োগ হয়, তার মাধ্যমেই নারী নির্যাতন রোখা সম্ভব। আপনি যদি হাত দিয়েই হাতিয়ার বানিয়ে রুখতে চান, তাহলে নীতিমালার তো দরকার নাই, আইনের দরকার নাই, আইনের প্রয়োগেরও দরকার নেই। এই ধরনের বক্তব্য আসলে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এরপরে বলা হয়েছে যে নারীর অধিকার বিষয়ে আইনের প্রয়োজনীয়, তাদের একটি ধারায় বলা হয়েছে, নারী 54 নম্বর পেজে 4র্থ অধ্যায়ের নারী অধিকার বিষয়ে সকল আইনের প্রয়োজনীয় সংশোধন তারা চায়। প্রয়োজনীয় শব্দটি একটি আপেক্ষিক বিষয়। এই নারী কমিশনের কাছে মুসলিম বিরোধী আইনগুলি তাদের কাছে প্রয়োজনীয়, কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয় নয়। সেই জন্য আমরা মনে করি যে যৌক্তিক সংশোধন যেগুলি, সেগুলি শুধু করা উচিত। সকল ধরনের প্রয়োজনীয় শব্দটা আসলে এখানে একটা আপেক্ষিক শব্দ। তৃতীয়ত বলা হয়েছে, সিডোর যে সংরক্ষিত ধারা আছে সেটি তারা প্রত্যাহার চেয়েছে 4র্থ অধ্যায়ে। 1984 সালে বাংলাদেশ এই সিডো ধারায় স্বাক্ষর করেছে, কি 2টি ধারাকে সংরক্ষিত রেখে তারা সেটি প্রত্যাহার চেয়েছে, যা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় যেই ধারাটি সংরক্ষিত রাখা হয়েছিল সেটি হচ্ছে অভিন্ন পারিবারিক আইন।
এটি নিয়ে তো এই দেশের প্রেক্ষাপটে আমরা মনে কখনোই গ্রহণযোগ্য নয়। প্রত্যেক জাতিসত্তা এবং প্রত্যেকটি ধর্মেরই আলাদা আলাদা বিধিবিধান রয়েছে। মুসলিমরা তাদেরও একটি আইন বা আছে বা তারা যে অনুযায়ী মানতে চায় সেটি তারা মানবে। যথাযথভাবে বাস্তবায়িত হয় অবশ্যই একটি নারী তার প্রাপ্য অধিকার পাবে, সম্মানিত হবে, মর্যাদাবান হবে। সবশেষে যে কথাটি বলতে চাই, চতুর্থ অধ্যায়ের সবশেষে যে কথাটা বলেছে পরিবর্তন এবং এর কর্মপরিবিধি পরিবর্তন। এখানে আইন বিষয়ক অনেকেই রয়েছেন, তবে আমি মনে করি এটি এক নম্বর হলো এটি তাদের আওতাভুক্ত নয়, নারী উন্নয়ন তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না এবং এই ধরনের বিষয় তারা এনে একটি জাতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।